কি তো কোশ্চেনটা কি বলছে একটু গল্পটা বলি দেখ, তারপরে তোদের কাছ থেকে সাজেশনটা নিচ্ছি। আমাদের বলছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে প্রথম স্ট্যান্ডার্ড যে উপবৃত্ত হয় সেটা, ঠিক আছে। তার উপাক্ষের একটি প্রান্ত দিয়ে, তো উপাক্ষের প্রান্ত বলতে তোর হচ্ছে 0, বি আর 0, - বি, এদের দুজনের মধ্যে কোনো একজনকে দিয়ে, ঠিক আছে, যে সমস্ত জ্যা সমূহ যায় তাদের মধ্যবিন্দুর সঞ্চার পথ প্রমাণ করতে বলেছে। ওটা একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা আসবে। তো কি করে করি এই অঙ্কটা? কারো কোনো সাজেশন? যখনই সঞ্চার পথের অঙ্ক আসবে তখনই আমাদেরকে বিন্দু স্থানাঙ্ককে এইচ কমাকে ধরে নিতে হবে। এই জাতীয় অঙ্ক যখন আমরা করব, ঠিক আছে, তখনই যদি কোশ্চেনটা সঞ্চার পথ দিয়ে থাকে তাহলে পরে আমরা কি করব, যে বিন্দু সঞ্চার পথ চাই সেই বিন্দু স্থানাঙ্ককে এইচ কমাকে ধরে নিতে লাগবে, ঠিক আছে। তো স্টার্টিং এ হবে আমাদের ওটা, যে ধরি 24 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত 24 ধরি গতিশীল বিন্দুটির, ধরি লিখতে হবে এভাবে, গতিশীল বিন্দুটির কোনো এক সময় স্থানাঙ্ক এইচ কমা কে। হ্যাঁ, এইচ কমা কে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে যে গতিশীল বিন্দুটার সঞ্চারপথ বের করতে বলেছে, তার কোনো একটা নির্দিষ্ট সময়ে স্থানাঙ্ক ছিল এইচ কমা কে, হলো। এখন আমাদেরকে ওই বিন্দুটা সম্পর্কে একটু ডিটেলস জানতে লাগবে, যে বিন্দুটা সম্পর্কে কি কি কোশ্চেনে বলা আছে। বলা আছে বিন্দুটা হচ্ছে একটা মধ্যবিন্দু, বিন্দুটা হলো মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু সম্পর্কে আমাদের কোনো নলেজ আছে? যে মধ্যবিন্দুর, আমরা যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি করছি, মধ্যবিন্দু সম্পর্কে আইডিয়া আছে, মধ্যবিন্দু স্থানাঙ্ক সম্পর্কে আইডিয়া আছে। হ্যাঁ, তাহলে ওটার স্থানাঙ্কের সূত্রটা কি ছিল? x1 + x2/2, y1 + y2/2, হলো। এটা ছিল মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র গেল। এরপরে আমাদেরকে কি বলেছে, সেটা হচ্ছে একটা জ্যায়ের মধ্যবিন্দু। আর জ্যাটা কোথা দিয়ে পাস করে? উপাক্ষর একটা প্রান্ত বিন্দুতে। কারণ উপাক্ষ তো দুটো প্রান্ত বিন্দু, একটা 0, বি, একটা 0, - বি, যেহেতু উপবৃত্তের সমীকরণটা বলেছে x²/a²+y²/b²=1। এখন কোন প্রান্ত বিন্দুটাকে নিব? দেখ, যার জন্য আমাদের সঞ্চার পথের যে সমীকরণটা প্রমাণ যেটা করতে বলছে, ওখানেও দেখ দুটো সমীকরণ আছে, দুটো প্রান্ত বিন্দু না, একটা 0, বি, একটা 0, - বি। আর সঞ্চার পথের মধ্যে সমীকরণটা দেখ, ওখানেও প্লাস মাইনাস আছে, মানে ওখানেও বেসিক্যালি দুটো সমীকরণ আছে, একটা না। তো কথাটা মিনিং কি দেওয়া হলো, যে একটা প্রান্তবিন্দু দুটোর ক্ষেত্রেই যেহেতু অ্যাপ্লিকেবল প্রান্তবিন্দু কথাটা, তার মানে কি আমাকে দুটো প্রান্তবিন্দু নিয়েই আমাকে অঙ্কটা করতে হবে। তো যখন আমরা একটা প্রান্তবিন্দু নেব, তার জন্য একটা আমি সমীকরণ পাবো সঞ্চার পথে, যখন আরেকটা প্রান্তবিন্দু নেব তখন অন্য একটা সমীকরণ সঞ্চার পথের সমীকরণ পাবো। ওই দুটো সমীকরণকে কম্বাইন করে অ্যান্সারে দেওয়া আছে। কথাটা বোঝাতে পারছি? তো তুমি যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারো, তুমি 0, বি দিয়েও শুরু করতে পারো, অথবা 0, - বি দিয়েও শুরু করতে পারো, শেষে আমাদের দুটোকেই দেখাতে হবে, দুটো নিয়ে কাজ করতে হবে। আমার কথাটা বোঝা গেল? না আরেকবার বলবো? বুঝে গেছিস? তাহলে পরে গতিশীল বিন্দুটার আমি কি লিখেছি, যে ধরি গতিশীল বিন্দুটির কোনো এক সময় স্থানাঙ্ক ছিল এইচ কমা কি, ঠিক আছে। এখন সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, x²/a² + y²/b² এটা ইকুয়াল টু 1। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ x²/a² + y²/b², হলো। যার কি বলে উপাক্ষের প্রান্তবিন্দু, তাই না? যার উপাক্ষের প্রান্তবিন্দুগুলি হলো, উপাক্ষের প্রান্তবিন্দুগুলি হলো
কি কি বললাম আমি প্রান্তবিন্দুগুলো? 0, b এবং 0, -b হলো। বলেছে যে এই যে কোনো একটা প্রান্তবিন্দুকে নাও, 0, b কে নাও, আর 0, b কে দিয়ে একটা জ্যা অঙ্কন করো। তো জ্যা মানে কি, ওর তো আরেকটা প্রান্তবিন্দুও থাকবে, কারণ ওই প্রান্তবিন্দুটা একটা র্যান্ডম পয়েন্ট হবে, মানে ওই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হতে পারে। তাহলে ওর স্থানাঙ্কটাকে কি নেওয়া যেতে পারে, কারণ ওরও তো স্থানাঙ্ক লাগবে আমাদের, ওর স্থানাঙ্কটাকে আমরা কি নিতে পারি? a cos থিটা, b sin থিটা, ঠিক আছে, প্যারামেট্রিক ফর্ম যেটা। তাহলে লিখি যে ধরি 0, b বিন্দুটি কোন জ্যায়ের একটি প্রান্ত বিন্দু হলে অপর প্রান্ত বিন্দুটি হয় কত? a cos থিটা, b sin থিটা, কমা দিয়ে যেখানে থিটা হলো, থিটাকে কি বলা হয়? প্যারামিটার। যেখানে থিটা হলো প্যারামিটার, ঠিক আছে, যেখানে থিটা হলো প্যারামিটার। প্যারামিটার মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, প্যারামিটার মানে হয়ে যায় একটা ভ্যারিয়েবল। ক্লিয়ার? এতটুকুনে কোনো প্রশ্ন? এখন আমাদেরকে এই যে জ্যাটা পেলাম, ওই জ্যায়ের মধ্যবিন্দু লাগবে। জ্যায়ের একটা প্রান্ত বিন্দু হচ্ছে 0, b, আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে a cos থিটা, b sin থিটা, হয়েছে? তো এই যে জ্যাটা, এই জ্যার মধ্যবিন্দু এখন দরকার। মধ্যবিন্দু সূত্রটা একটু আগে তুই বললি, তাহলে সেই হিসাবে এই যে জ্যা, এই জ্যাটার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে সূত্র অনুযায়ী এই দুটো মানে যে জ্যাটা আমরা নিলাম, এই জ্যার মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে লেখা যাক? এই জ্যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, বলতে পারবি কি হবে? a cos থিটা, হ্যাঁ তুই ঠিকই বলছিস, প্লাস হতো, কিন্তু যেহেতু প্লাস দিয়ে 0 যোগ হচ্ছে লেখা হলো না, কমা b sin থিটা প্লাস b বাই 2, ইয়েস, b sin থিটা প্লাস b বাই 2, a cos থিটা বাই 2, b sin থিটা প্লাস b বাই 2 হলো। তাহলে এটা হলো যে জ্যাটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে অনেকগুলো জ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার মধ্যে থেকে একটা জ্যাকে আমরা নিলাম, সেই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এটা। এই মধ্যবিন্দুটারই সঞ্চার পথ আমাদের বের করতে বলছে, ঠিক আছে। এখন আমরা কোশ্চেনের শুরুতে যে বিন্দুর সঞ্চার পথ বের করতে বলেছে তাকে কিছু একটা ধরে নিয়েছিলাম। কত ধরেছিলাম? এইচ কমাকে ধরেছিলাম। আবার সেই বিন্দুরই স্থানাঙ্ক আমরা পেলাম এইভাবে। তাহলে আমাদের কি কনক্লুশন হওয়া উচিত? অতএব আমরা লিখবো, অতএব এইচ কমাকে এটা ইকুয়ালস টু a cos থিটা বাই 2, b sin থিটা প্লাস b বাই 2। বোঝা গেছে না? অতএব তাহলে এইচ এর মান আর কে এর মান আলাদা আলাদা করে লিখবো। এইচ এর মান হয়ে যাবে a cos থিটা বাই 2, এবং কে এর মান কত হবে? b sin থিটা প্লাস b বাই 2। দেখ, ঠিক আছে না তোর? আমাদের কাজ কি জানিস? আমাদের হ্যাঁ না, আমাদের কাজ দেখ, আমাদের প্রথমত ওই অ্যান্সারটাকে আনতে হবে। অ্যান্সারটা দেওয়াই আছে কোশ্চেনে, ওই জিনিসটাকে নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের ওটা নিয়ে ভাবলে হবে না শুধু। একদম ঠিক, আমাদের কাজ হচ্ছে সাইন থিটা আর কস থিটাকে তাড়ানো, ঠিক আছে। আর বাকি সবকিছু থাক, কিন্তু সাইন থিটা আর কস থিটা যাতে না থাকে, কারণ আমাদের শেষমেশ টার্গেট হয় প্যারামিটারকে সরানো। প্যারামিটার আছে সাইন থিটা আর কস, মানে সাইন আর কজের মধ্যে প্যারামিটারটা লুকিয়ে আছে, তাই না? এই জন্য আমরা কি করব, এই সমীকরণ দুটোর থেকে সাইন থিটা কস থিটাকে তাড়াবো। কি করে তাড়াতে পারি? ভ্যালু বের করলাম, একদম ঠিক। প্রথমে আমরা এই সমীকরণগুলো থেকে সাইন থিটা আর কস থিটার মান বের করলাম, তারপরে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাই চল তাই করি। বা আমরা পাচ্ছি এখান থেকে cos থিটা কত পাচ্ছি? 2h বাই a, আর sin থিটা কত পাবো? দেখ, sin থিটা পাবো 2k, তাই না, মাইনাস b, তাই তো, বাই b। এগ্রি করিস? টু কে মাইনাস বি বাই বি, ঠিক আছে।
তো আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 2k মাইনাস বি বাই বি, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 2h বাই a, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। বা এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, এটাকে আমাকে সরলীকৃত করতে হবে, ঠিক আছে? তো সরলীকৃত করার জন্য আমরা কি করব? দেখ, এখানে আমরা নিচে বি স্কোয়ার লিখলাম, উপরে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিচ্ছি। তাই 2k স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2k ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস একই রকম ভাবে 4a স্কোয়ার বাই a স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। ঠিক আছে না? বা দেখ, 4k স্কোয়ার বাই বি মাইনাস, এখানে মানে বি বলতে বি স্কোয়ার, সেপারেট করে দিচ্ছি। তারপরে আসবে হচ্ছে 4k বাই বি, এগ্রি করিস? সহমত? তারপরে কত আসবে? প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 1, ঠিক আছে না? প্লাস 4a স্কোয়ার বাই a স্কোয়ার, ঠিক আছে? এটা ইকুয়াল টু 1। তাতে কি বুঝলাম? 1 গুলো কেটে যাচ্ছে, আর পুরোটাকে আমি ভাগ দিয়ে দিতে পারি কত দিয়ে? 4 দিয়ে, তাই না? রিমেইনিং টার্মগুলোর সবগুলোর মধ্যে 4 আছে, 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে সমীকরণটা হচ্ছে এরকম: h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস k বাই বি, এটা ইকুয়াল টু 0। বা h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু k বাই বি। ঠিক আছে? যার সঞ্চার পথ হয়, যার সঞ্চার পথ হয়, সঞ্চার পথ হলো, সঞ্চার পথের ক্ষেত্রে আমাদের লাস্টে একটাই কাজ করতে থাকে, সেটা হচ্ছে, সেটা কি? এক্স আর ওয়াই কে নিয়ে আসতে হয়। এইচ এর জায়গায় এক্স, কারণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর কে এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু ওয়াই বাই বি। এই হয়ে গেল সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে? কিন্তু এই সমীকরণটা আমরা কার জন্য পেলাম? 0, b যদি প্রান্তবিন্দু হয় তাহলে আমরা পাচ্ছি এই সঞ্চার পথের সমীকরণ। কিন্তু উপবৃত্তের প্রান্তবিন্দু আমি দুটো লিখেছি, একটা 0, b, একটা 0, b। যার জন্য দেখ, সঞ্চারপথ যেটা এসছে এটা কিন্তু কমপ্লিট অ্যান্সার না, কোশ্চেনের মধ্যে প্রমাণের অঙ্ক, এটা আমাদের কোশ্চেনে দেওয়াই আছে সঞ্চারপথটা কি। সঞ্চারপথে আরেকটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস y বাই বি। মাইনাস পার্টটা আমাদের আসলো না এখনো, কি করব? বোঝা যাচ্ছে কি? যে যদি আমরা 0, b এই প্রান্তবিন্দু নিয়ে কাজ করতাম, তাহলে অ্যান্সারটা কি আসতো? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু মাইনাস y বাই বি। ঠিক আছে? তার মানে সেক্ষেত্রে আমাদের কমপ্লিট অ্যান্সারটা চলে আসতো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা স্টেটমেন্ট লিখতে হবে। স্টেটমেন্টটা হচ্ছে যে যদি যদি উপাক্ষের প্রান্ত বা জ্যাটির, যদি জ্যাটির জ্যাটির একটি প্রান্তবিন্দু কি হয়? 0, b হয়, তবে আমরা কি করব? অনুরূপে কথাটা লিখবো। হ্যাঁ, অনুরূপে প্রমাণ করা যায় যে, প্রমাণ করা যায় যে সঞ্চার পথের সমীকরণটি হবে, সঞ্চার পথের সমীকরণটি হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই বি স্কয়ার, এটা ইকুয়াল টু কত লিখবো সেক্ষেত্রে? মাইনাস y বাই বি। ঠিক আছে? এটুকু না কোনো প্রশ্ন নেই তো? আমরা শেষে খালি কম্বাইন করে অ্যান্সারটা লিখবো। অতএব অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, নির্ণেয় সমীকরণ সেটা হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার। দেখ, দুটো সমীকরণকে ফলো কর, সেটা হচ্ছে এটা আর এটা। এই দুটো সমীকরণের বাম পক্ষটা দেখ সেম, ডান পক্ষটা খালি আলাদা, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, তাহলে কম্বাইন করে লিখলে প্লাস আর মাইনাস, তাই না? প্রমাণিত। বোঝা গেল তো?
প্রবলেমটা ঠিক আছে না? তাহলে এরপরে আমরা করবো হচ্ছে একের বি নাম্বার কোশ্চেন, তাই না? একের বি, দীর্ঘের একের বি, এটা হচ্ছে দীর্ঘের একের বি। তো দীর্ঘের যে একের কোশ্চেন গুলো না, চারটা না পাঁচটা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেন আছে মনে হয় একের। এই কটা কোশ্চেনে আমাদের তিনটা কোশ্চেনেই কোনো না কোনো স্ট্যান্ডার্ড উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমরা চারটা স্ট্যান্ডার্ড বলতে চারটা মেইন উপবৃত্তের সমীকরণ শিখেছি, ওই চারটার মধ্যে কোনো না কোনোটা দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে, যে সমীকরণটাকে আগে এই চারটার মধ্যে কোনো না কোনো সমীকরণ বানাতে হবে, ঠিক আছে? মানে দেওয়া আছে, হয়তো একটু অন্যভাবে দেওয়া আছে, কিন্তু এটা বানানো যেতে পারে। তো আমরা ফার্স্টে বানাবো যদি দেওয়া না থাকে। যেমন একের এ নাম্বার যে সমীকরণটা দেখতে পাচ্ছিস, সেই সমীকরণটা দেওয়াই আছে, বোঝা যাচ্ছে ওটা কি। কিন্তু 2 নম্বর সমীকরণটা 3-এর সাথে ম্যাচ করবে না 4 নম্বর উপবৃত্তের সমীকরণের সাথে ম্যাচ করবে, ওটা দেখতে হবে আগে। এবং তারপরে আমাদেরকে দেখ কতগুলো রাশির মান বের করতে হবে, 8টা রাশির মান বের করতে হবে, ঠিক আছে? কেন্দ্র, শীর্ষ, অক্ষদূরীর সমীকরণ, এগুলো সব বের করতে হবে, ঠিক আছে? তো শুরু করে যাক নাকি? চল তাহলে একের বি নাম্বার কোশ্চেন, সমীকরণটাকে উপবৃত্তের লিখি আমরা। প্রদত্ত সমীকরণটা বল দিই। 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 6x মাইনাস 8y ইকুয়াল টু 5। ওকে, এই সমীকরণটাকে এর যে মুখ্য আকার, সেই মুখ্য আকারে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি করবো দেখ, বা 3x স্কোয়ার, তার সাথে আমি রাখছি 6x কে, মানে সব x গুলোকে একসাথে রাখলাম। একই রকম ভাবে সব y গুলোকে একসাথে রাখছি। এইখানে তুই যে বর্গ টার্মটা আছে, স্কোয়ার টার্মটা আছে, তার সহগটাকে 1 বানাবি সামহাও, ঠিক আছে? যেমন এক্স স্কোয়ারের সহগ কত হয়ে আছে? 3। আমরা কি করে 1 বানাবো? যত থাকবে সেটাকে কমন নিয়ে নিব। তাহলে আমি এখান থেকে 3 কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x। শুধুমাত্র এক্স গুলোর থেকে 3 কমন নেওয়া হলো, ঠিক আছে? এক্স বিশিষ্ট টার্মগুলোর থেকে খালি 3 কমন নেওয়া হলো, যাতে এক্স স্কোয়ারের সহগটা 1 করা যায়, ঠিক আছে? ফার্স্ট টার্গেট হবে এক্স স্কোয়ার, আর একই রকম ভাবে ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 বানাবো। ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 কি করে বানাবো? তাহলে সিমিলারলি আমরা 4 কমন নেব, কিন্তু শুধু ওয়াই স্কোয়ার বা ওয়াই ওয়ালা টার্মগুলোর থেকে। তাহলে এরকম হয়ে গেল। তারপরে আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x, আমাকে ভাবতে হবে প্লাস কত করলে পরে এটা একটা বর্গ রাশি হয়ে যাবে। প্লাস 1 করলে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা হয়ে যায় x+1 হোল স্কোয়ার। তাহলে আমার প্লাস 1 দরকার, লিখে নিলাম। তাহলে প্লাস 1 লেখার জন্য একটা -1ও লিখতে হবে একই সাথে। একই রকম ভাবে এখানেও ঠিক তাই, ওয়াই স্কোয়ার মাইনাস 2y কত যোগ করতে হবে? +1। একই রকম -1 করতে হবে, ইকুয়াল টু 5। বা 3 ইন্টু ব্র্যাকেটে এটা হয়ে যাচ্ছে, ফার্স্ট তিনটে টার্ম মিলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আমার ওটাই চাই, হোল স্কোয়ার বানাতে। প্লাস 4 ইন্টু একই রকম ভাবে এখানেও ফার্স্ট তিনটে টার্ম মিলে হোল স্কোয়ার হয়েছে, y-1 হোল স্কোয়ার প্লাস প্লাস তো না -1, এটা ইকুয়াল টু 5। এখন আমি 3 দিয়ে আবার গুণ করে দেব। তো 3 ইন্টু x+1 হোল স্কোয়ার -3, 4 ইন্টু y-1 হোল স্কোয়ার -4, এটা ইকুয়াল টু 5। বা 3 ইন্টু x+1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু যত ধ্রুবক রাশি আছে সবগুলোকে সেম সেট করে 5 প্লাস 3 প্লাস 4। বা 3 ইন্টু x+1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু y-1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 12 হয়ে যাচ্ছে না? বা আমরা জানি যে উপবৃত্তের যে সমীকরণগুলো, স্ট্যান্ডার্ড সমীকরণ, তার ডান পক্ষ কত হয়? 1 হওয়া উচিত। তাহলে ডান পক্ষ 1 বানানোর জন্য আমি কি করলাম?
12 দিয়ে ডিভাইড করে দিলাম, 12 দিয়ে ডিভাইড করলে x প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার বাই কত হবে 3 হবে, এটা ইকুয়াল টু 1। এই হয়ে গেল উপবৃত্তের একটা প্রপার আকার। ঠিক আছে, এই আকারটা স্টাডি করেছি আমরা অলরেডি, এই আকার সম্পর্কে আমরা অনেক কিছু অলরেডি জানি, সে আমাদের প্রিভিয়াস নলেজটাকে কাজে লাগাতে হবে। তো x প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার বাই 3 এটা ইকুয়াল টু 1। এর সম্পর্কে ফার্স্ট মন্তব্য কি করবি? প্রথমে এর দুটো জিনিসকে অ্যানালাইজ করতে হবে, কেন্দ্র কি আর পরাক্ষ কি। কেন্দ্র এবং পরাক্ষ এই দুটোকে ইনস্ট্যান্টলি আমাদেরকে গেস করে নিতে হবে যে এর কেন্দ্র কত হবে, পরাক্ষ কত হবে। কত হবে কেন্দ্র? -1, 1। ঠিক আছে, আমাকে এখানে দেখতে হবে x মাইনাস কত হয়ে আছে, y মাইনাস কত হয়ে আছে। তো দেখতে পাচ্ছি x প্লাস 1, তার মানে x মাইনাস -1 হয়ে আছে, আলফার ভ্যালু -1। আলফা কমা বিটা ওটাকে আমরা কেন্দ্র বলি। x এর থেকে যেটা বিয়োগ হয় ওটাই হচ্ছে আলফা, y এর থেকে যেটা বিয়োগ হয় ওটাই হচ্ছে বিটা। তো x এর থেকে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু বিয়োগ হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি x এর সাথে যোগ হচ্ছে, তার মানে বিয়োগ হচ্ছে -1। আর এখানে দেখতে পাচ্ছি y এর থেকে বিয়োগ হচ্ছে, মানে বিটার ভ্যালু হয়ে যাচ্ছে +1, তার মানে আলফা কমা বিটার ভ্যালু হয়ে গেল -1, 1। ঠিক আছে, আর পরাক্ষ সম্পর্কে কি মন্তব্য করবি? পরাক্ষ কি? যেহেতু এর কেন্দ্রটা 0,0 হলো না, তাহলে পরাক্ষ নিশ্চয়ই x অক্ষ বা y অক্ষ হবে না। ঠিক আছে, সমান্তরাল ব্যাপারটা আসবে। তাহলে এখানে কার সমান্তরাল, কি কমেন্ট করবি? x অক্ষের সমান্তরাল, কারণ x এর নিচে বড় x স্কয়ারের নিচে বড় সংখ্যাটা আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখ কত সিম্পলি আমরা জিনিসগুলোকে জেনে রাখতে পারি যদি চারটা ফর্মকে আমরা মনে রাখতে পারি। এখন আমরা ফার্স্টে আমরা কি করব, দেখ আমরা কোশ্চেন অনুসারে করব। ফার্স্টে কি বলেছে? কেন্দ্র। তো আমরা 1 নম্বর দিয়ে লিখি, যার ব্যাস দিয়ে লেখ 1 নম্বর দিয়ে কেন্দ্র, কেন্দ্র কত? -1, 1। ঠিক আছে, 2 নম্বর। তারপরে কি চেয়েছে? শীর্ষ, শীর্ষ। তাহলে তারপরে দুটি শীর্ষ চেয়েছে, তো দুটি শীর্ষ, দুটি শীর্ষ, হ্যাঁ দুটি শীর্ষ স্থানাঙ্ক আমাদের লাগবে। ইউজুয়ালি দুটি শীর্ষের স্থানাঙ্ক, ইউজুয়ালি তো না, দুটি শীর্ষের স্থানাঙ্কের ফর্মুলা ছিল, ফর্মুলাটা মনে আছে? ফর্মুলাটা ছিল হচ্ছে, দেখ এমনি কি হয়, এমনি যখন x অক্ষ হয় পরাক্ষ তখন শীর্ষের স্থানাঙ্ক হয়ে যায়, এবং কেন্দ্র যখন 0,0 হয় তখন শীর্ষের স্থানাঙ্ক কি হয় মনে পড়ে? a,0 এবং -a,0, a,0 এবং -a,0। শুধুমাত্র দুজনের সাথে আলফা যোগ হয়ে যাবে, দুজনের সাথে আলফা যোগ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? আবার বলছি, ইউজুয়ালি কি হয়, যখন আমরা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, মানে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, ওটাকে নিয়ে যখন আলোচনা করি, যার কেন্দ্র 0,0, যার পরাক্ষ x অক্ষ আর যার উপাক্ষ y অক্ষ, তার যে শীর্ষ মানে পরাক্ষের যে প্রান্তবিন্দু দুটা, ওদের স্থানাঙ্ক ছিল a,0 আর -a,0, রাইট? তো যখন আলফা কমা বিটাতে শিফট হয়ে যায় তখন এই কেন্দ্র, এই শীর্ষবিন্দুগুলোর সমীকরণের মানে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কের সাথেও না, যে ভুজের সাথে আলফা আর কোটির সাথে বিটা যোগ হয়ে যায়। খুব সিম্পল হিসাব। তার মানে সমীকরণটা গিয়ে যাবে, মানে স্থানাঙ্কগুলো গিয়ে যাবে আলফা প্লাস a,0, কারণ একটা প্লাস এ ছিল একটা মাইনাস এ ছিল, আর একটা কি হবে আর 0 তো হবে না, সরি, আলফা প্লাস a, বিটা, বিটা মানে ভুজের সাথে আলফা যোগ হবে কোটির সাথে বিটা। তাহলে আর a,0 ছিল, তাহলে a এর সাথে আলফা যোগ আর 0 এর সাথে বিটা, তাহলে a প্লাস আলফা কমা বিটা। আর একটা কি হবে? আলফা মাইনাস a কমা বিটা। তাহলে আলফা, আলফার ভ্যালু হচ্ছে -1 প্লাস a, এর মান কত? এর মান হচ্ছে 2, তাই না? কমা বিটা, বিটার মান হচ্ছে 1। একই রকম ভাবে -1, -2, 1। তাহলে কত হয়ে যাচ্ছে 1,1, আর এটা হচ্ছে -3,1। ঠিক আছে না? তোর অ্যান্সারটা ঠিক হলো না ভুল হলো সেটাকেও তুই যাচাই করতে পারিস। কি করে? যে দুটো স্থানাঙ্ক বেরোলো তাদের মধ্যবিন্দুটা হিসাব কর, তাদের মধ্যবিন্দু কি হবে। মধ্যবিন্দু যদি এটার সাথে ম্যাচ করে তাহলে ঠিক আছে, যদি ম্যাচ না করে তাহলে ভুল আছে। তো দেখ এদের মধ্যবিন্দু মানে কি করবো, 1 -3 দুটোকে যোগ করে দেবো, 1 আর -3 কে যোগ করবো, -2 ডিভাইডেড বাই 2, -1 মিলে যাচ্ছে, আর 1 + 1 ডিভাইড 2 হয়ে গেল, 2/2, 1 ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা ব্যাক ক্যালকুলেশনের সাহায্যে ম্যাচও করে নিতে পারি, মানে ঠিক ঠিক না ভুল ওটা যাচাই করে নিতে পারি। ঠিক আছে, বুঝতে পারলি অব্র? এই এতটুকু না তো কোনো প্রশ্ন নেই, দুটো দুটো হলো, 8টা বের করতে হবে আমাদের, তাহলে আরো 6টা আছে। 3 নম্বর, 3 নম্বরে কি বলেছে? অক্ষ দুটি সমীকরণ, এটা সব থেকে সোজা। অক্ষ দুটির সমীকরণ, অক্ষ দুটির সমীকরণ। শর্টকাট কি? আমরা অত মনে রাখতে চাই না। শর্টকাটটা হচ্ছে অক্ষ দুটির সমীকরণ হবে হচ্ছে, তোরা হেডিং দিবি পরাক্ষ আর উপাক্ষ, পরাক্ষ
পরাক্ষ মানে বড় অক্ষটা, উপাক্ষ মানে ছোট অক্ষটা। তো এখানে আমি কি বুঝতে পারছি, এক্স এর সমান্তরালে বড় অক্ষ না ওয়াই এর সমান্তরালে বড় অক্ষ? এক্স এর সমান্তরালে বড় অক্ষ। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে, এই যে এক্স এখানে যত স্কোয়ার আছে না, কত স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তুই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখে দে। তাহলে পরাক্ষের জায়গায় লিখে দিই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর উপাক্ষের জায়গায় একই রকম ভাবে কত, শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার শর্টকাট। সবগুলো উপবৃত্তের ক্ষেত্রেই সেম টেকনিক। ঠিক আছে, সেটাতে যদি আলফা কমা বিটা নাও 0,0 হয় তাও সেম টেকনিক। ঠিক আছে, মানে আমরা এতদিন অব্দি বড় ভাবে মনে রেখেছি, এত কষ্ট করবো কেন? ঠিক আছে, যখন ছোট রাস্তা আছে। ক্লিয়ার? শর্টকাটটা বুঝতে পারলি? নেক্সট 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে কি আছে? অক্ষ দুটির দৈর্ঘ্য। এটা তো দেখ বুঝতেই পারছিস, অক্ষ দুটির দৈর্ঘ্য, দুটির দৈর্ঘ্য। হ্যাঁ, কি কি লিখবি? পরাক্ষের দৈর্ঘ্য কত লিখবি? হ্যাঁ, 2a, তাহলে কত হয়ে যাবে? 4, 4 একক। আর উপাক্ষ, উপাক্ষ হয়ে যাবে 2√3 একক। ভেরি গুড। 5, 5 কি চেয়েছে? উৎকেন্দ্রতা। তো উৎকেন্দ্রতার সূত্রটা মুখস্থ হচ্ছে অগ্র? a স্কয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। রুট ওভার 1 মাইনাস বি ভ্যালু হচ্ছে 3, বি স্কয়ার ভ্যালু 3, a স্কয়ার ভ্যালু 4, 1/4, 1/2। ছ নম্বর শুরু করি। নাভিলম্বের দৈর্ঘ্য। নাভিলম্বের দৈর্ঘ্য সূত্র কি ছিল? 2b স্কয়ার বাই, তাহলে 2 ইনটু বি স্কয়ারের ভ্যালু কত? 3 ডিভাইড বাই এর ভ্যালু কত? 2, এত একক, তার মানে 3 একক। 7 আর দুটোই বাকি, 7 আর 8। সাথে কি বলেছে? নাভি দুটি স্থানাঙ্ক। যদি না না, প্রথমে একটা ঠিকই বলছিস, আলফা প্লাস এই কমা বিটা, অনলি বিটা, আর একটা আলফা মাইনাস এই কমা বিটা। ঠিক আছে, বিটা কেন? কারণ বিটার সাথে 0 যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে নাভি দুটি স্থানাঙ্ক হয়ে যাবে আলফা প্লাস এই, আলফা হচ্ছে -1 প্লাস এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হাফ, কমা বিটা, বিটার ভ্যালু হচ্ছে 1, ও আলফা মাইনাস এই কমা বিটা ইজ ইকুয়াল টু -1 প্লাস 1, 0, 1 ও -3, 1, 0, 1 ও -3 না, সরি, -2, 1, 0, 1 ও -2, 1 হয়ে গেল। আর লাস্ট হচ্ছে 8, 8 কি পড়বে? নিয়ামক, নিয়ামকের সমীকরণ, নিয়ামক দুটি সমীকরণ। 8 চেয়েছে নিয়ামক দুটি সমীকরণ, নিয়ামক দুটির সমীকরণ। হ্যাঁ, সমীকরণটা কি হয়? x, একদম x প্লাস আলফা, x প্লাস আলফা না, সরি, x মাইনাস আলফা। ঠিক আছে, x মাইনাস আলফা ইকুয়াল টু প্লাস অর মাইনাস a বাই। তাহলে আমাদের x মাইনাস আলফা বলতে কিন্তু x প্লাস 1, তাহলে x প্লাস 1 এটা ইকুয়াল টু প্লাস অর মাইনাস a, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে হাফ, তাহলে x প্লাস 1 এটা ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 4। এখানে আমাদের অ্যান্সার স্টপ হয়ে যাচ্ছে। টোটাল 8টা ভ্যালুকে আমরা ক্যালকুলেশন করলাম। ঠিক আছে না? এই 8টা টোটাল কোশ্চেন ছিল, রিলেটেড সাব কোশ্চেন, এই সাব কোশ্চেন গুলোকে বের করা হলো। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে আমরা কত নম্বর করব?
2 এর 2। দেখ কি বলেছে, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এর নাভিলম্ব উৎকেন্দ্রতা নাভি দুটি স্থানাঙ্ক চেয়েছে। সমীকরণটা আগে লিখি। দুই এর 2 9x² + 5y² না, 2 এর 2 9x² + 5y², তারপরে কত বলেছে +30y, এটা ইকুয়াল টু 0। হ্যাঁ আলফার মান হ্যাঁ হতে পারে, ঠিক আছে, আলফার মান 0 হতে পারে। আমরা কি করব, ওই যে বললাম যে এই সমীকরণটাকে আগে আকারে নিয়ে যেতে হবে। তো আকারে নিয়ে যাওয়ার জন্য কি করব, বা 9x² এরকমই থাকলো, কারণ আর অন্য কোনো x নেই, তাহলে 9x² যেরকম আছে ওরকমই থাকবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি 5y² আর আরেক জায়গায় y আছে 30y এর মধ্যে, তাহলে এই ক্ষেত্রে আমার কি করা উচিত, 5 কমন নেওয়া উচিত। আমরা y² এর সহগটাকে 1 করব, তার জন্য 5 কমন নিলাম, যাতে ব্র্যাকেটের মধ্যে y² এর সহগটা 1 হয়ে যায়। হলো, বা 9x² + 5 ইনটু কত যোগ করা উচিত, +9, তাই তো, তাহলে -9 করতে হবে ইকুয়াল টু 0, বা 9x² + 5 ইনটু এটা হয়ে যাচ্ছে y + 3 হোল স্কয়ার -9, এটা ইকুয়াল টু 0, বা 9x² + 5 ইনটু y + 3 তার স্কয়ার -45, এটা ইকুয়াল টু 0, বা 9 ইনটু এই যে তোর উত্তর x - 0 তার স্কয়ার + 5 ইনটু y + 3 তার স্কয়ার, এটা ইকুয়াল টু 45। কিন্তু আমরা জানি উপবৃত্তের সমীকরণের ডান পক্ষটা কত হয়, 1 হয়, তার মানে আমরা কি করব, 45 দিয়ে ডিভাইড করে দেব। তো 45 দিয়ে ডিভাইড করলে এরকম হয়ে যাবে। আমি এই অঙ্কটাকে ম্যাক্সিমাম যতটা এর স্ট্যান্ডার্ড আকারে নিয়ে যাওয়া যায় ততটা নিয়ে গেছি এই প্রবলেমটাকে, ঠিক আছে, একদম প্রপার ফরম্যাটে এক্সপ্রেস করেছি, x - α/s হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - β তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। কোশ্চেন হচ্ছে এখানে এর যে প্রথমেই আমরা আমাদের যে দুটো জিনিসকে ক্যাচ করতে লাগে সেটা হচ্ছে এর কেন্দ্রগত এবং এর পরাক্ষ কোন অক্ষ হবে বা কোন অক্ষের সমান্তরাল হবে। তো তোদের মন্তব্য কি হবে, এর কেন্দ্র কত হবে আর y অক্ষের সমান্তরাল হচ্ছে, তাই না, দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যাই যে আমাদের কাছে কি কি জিনিস চাওয়া হয়েছে, আমাদের কাছে চাওয়া হয়েছে নাভিলম্ব উৎকেন্দ্রতা নাভি দুটি স্থানাঙ্ক। তাহলে এখানে আমাদের ফার্স্টে যেটা করতে হবে ওই কথা দুটোকে লিখে দিতে হবে। দেখ আগের অঙ্কে তো আমাদের সবকিছু চাওয়া হয়েছিল, যার জন্য আমাদের আলাদা করে কিছু লিখতে হয়নি। এই অঙ্কে যেহেতু আমাদের কাছে কেন্দ্রও চায়নি আর এর অক্ষটা কার অক্ষের সমান্তরাল এটাও চায়নি, তাহলে আমাদেরকে ফার্স্টে এই কথা দুটো লিখতে হবে, কারণ আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের এক্সামিনার হবে তাকে আগে বোঝাতে হবে যে না স্যার আমরা বুঝতে পেরেছি, এটা এই উপবৃত্তটা সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে, তারপরে আমরা অ্যান্সারটা স্টার্ট করছি। ওকে, তো ফার্স্টে আমরা ওই দুটো জিনিসকে লিখে নিব, কি কি, একটা হচ্ছে কেন্দ্র আর একটা পরাক্ষ কোন অক্ষ বা কোন অক্ষের সমান্তরাল। তাহলে লিখে নিই যে যার যার কেন্দ্রটা কত, কেন্দ্র কত লিখবো 0, -3 এবং পরাক্ষ y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা আমাদের যে যে জিনিসগুলো চেয়েছি সেগুলোতে আসি। প্রথমে চেয়েছে নাভিলম্ব, যার কমা দিলাম যার ড্যাশ দিয়ে 1 নাম্বার নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য সূত্র তো আমরা জানি 2b²/a, তাহলে 2 ইনটু কত লিখবো 5 এর, তাই না, 2 ইনটু 5/a কত 3 ইজ ইকুয়ালস টু 10/3 একক। হয়ে গেল। 2 নম্বর চেয়েছে হচ্ছে উৎকেন্দ্রতা, তাহলে 2 নম্বরে চেয়েছে উৎকেন্দ্রতা। হ্যাঁ, উৎকেন্দ্রতা কত হয়ে যায় √1 - b²/a², b² বলতে 5, যেটা ছোট সেটাই হচ্ছে b² আর যেটা বড় সেটাই হচ্ছে a²। 1 - √5/9 মানে √4/9,
তার মানে 2/3, তাহলে উৎকেন্দ্রতার ভ্যালু হয়ে গেল 2/3। ঠিক আছে। 3 কি বলেছে, নাভি দুটির স্থানাঙ্ক নাকি, নাভি দুটির স্থানাঙ্ক, নাভি দুটির স্থানাঙ্ক, নাভি দুটির স্থানাঙ্ক। হ্যাঁ, নাভি দুটির স্থানাঙ্ক কি কি হবে, আলফা কমা বিটা প্লাস এই, আর এটা হচ্ছে আলফা কমা বিটা মাইনাস এই। ভেরি গুড। আলফা কমা, আলফা হচ্ছে আমাদের কত, 0, 0 কমা বিটা, বিটা হচ্ছে -3 প্লাস এই, এর ভ্যালু কত 3, এর ভ্যালু কত 2/3 হলো, কমা একই রকম ভাবে আলফা কমা বিটা মাইনাস এরকম, তাই না? ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0 কমা -3 প্লাস 2 মানে -1 এবং 0 কমা -3 -2 -5। কি করে বুঝবো অ্যান্সারটা ঠিক হলো না ভুল হলো? এই যে নাভি দুটি বেরোলো, নাভি দুটির স্থানাঙ্ক ঠিক আসলো না ভুল আসলো, কি করে বুঝবো? এর মধ্যবিন্দুটা কেন্দ্রবিন্দু হয় কিনা। তো এর মধ্যবিন্দু কত হবে, 0 + 0 0 হয়, আর -1 -5 -6/2 -3 -3। বুঝতে পারছি, তার মানে ঠিকই আছে। কথাটা ক্লিয়ার? আমরা ব্যাক ক্যালকুলেশন করি না। নেক্সট কত নম্বর করবো আমরা, 4-2, 4-2 করছি, তাই না? তাহলে পরে কোশ্চেনটা পড় একবার, দেখ কি বলেছে। কোশ্চেনটা একবার পড়ে নে। বলছে যে একটা উপবৃত্ত, দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের ছেদ বিন্দু দিয়ে যায় গেল, এবং উপবৃত্তটার নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের উপবৃত্তটার সমীকরণ দেওয়া আছে, কিন্তু সেখানে এ আর বি এগুলো হচ্ছে আমাদের কাছে আননোন, আমাদেরকে শেষে ওই এ আর বির মানই চাওয়া হয়েছে। তো দেখ, এ আর বি দুটো প্যারামিটার, দুটো প্যারামিটারের মান বের করার জন্য দুটো সমীকরণ চাই। আর দুটো সমীকরণ কি কিভাবে আসবে দেখ। ফার্স্টে বলেছে উপবৃত্তটা ওই দুটো সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়। আমরা এতদিন থেকে যে স্থানাঙ্ক জ্যামিতি করছি, একটা কনসেপ্ট এতদিনে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, যে যখনই একটা বক্র একটা বিন্দু দিয়ে একটা বিন্দুগামী হবে, তখন একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি? একদম, বিন্দুটা বক্রের সমীকরণকে সিদ্ধ করবে। ঠিকই বলছিস, সরলরেখা, ঠিক আছে, ওটা বলতে গিয়ে ভুলে গেছে। বিন্দুটা বক্রের সমীকরণকে সিদ্ধ করবে। বক্রের সমীকরণে যদি কোনো আননোন থাকে, একটা যদি কোনো অজ্ঞাত রাশি থাকে, তাহলে বিন্দু স্থানাঙ্কটা বসানোর মাধ্যমে সেই অজ্ঞাত রাশিটার মান পাওয়া যেতে পারে। এখন যদি একাধিক অজ্ঞাত রাশি থাকে, তাহলে পরে বিন্দু স্থানাঙ্কে বসানোর মাধ্যমে তুই ওদের দুজনের মান একসাথে পাবি না, কারণ দুটো অজ্ঞাত রাশি থাকলে আমার দুটো সমীকরণ চাই, আর বিন্দু স্থানাঙ্ক বসালে একটাই সমীকরণ আমরা পাবো। ঠিক আছে, এরকম আগেও করেছি আমরা, তো আমরা এটাকে অ্যাপ্লাই করছি একটু পরে। তো দেখ, আরেকটা সমীকরণের জন্য আমাদের আরো কিছু দরকার। তো আরো কিছুটা কোশ্চেনের মধ্যে অলরেডি একদম ক্লিয়ারলি উল্লেখ করা আছে, কি, নাভি লম্বের দৈর্ঘ্য, দ্যাট ইজ 2b²/a, এর মান দেওয়া আছে কোশ্চেনে। তো আমরা যেহেতু দুটো সমীকরণ পাচ্ছি এ আর বি দিয়ে, আশা করছি এ আর বির মানগুলো বের করতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। তো চল। আচ্ছা, এটা হচ্ছে কত নম্বর, একটু নাম্বারিংটা বল। দৈর্ঘ্যের 4-2, তাই তো? আচ্ছা, প্রদত্ত উপবৃত্তটির সমীকরণ কি বলেছে, x²/a² প্লাস y²/b², এটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর নাম দিলাম। লিখবো 1 নং উপবৃত্তটি
কার কার কোন কোন সরলরেখা ছেদবিন্দুগামী? সরলরেখাগুলোর সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে। একটা হচ্ছে 7x + 3y 13y, 7x + 13y মাইনাস 87 এটা ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ কি দেওয়া আছে? 5x - 8y + 7 ইকুয়াল টু 0। সরলরেখা দুটির ছেদবিন্দুগামী, সরলরেখা দুটির ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী, ঠিক আছে? সরলরেখা দুটির ছেদবিন্দুগামী। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করব, তার মানে সরলরেখা দুটোর সমীকরণ দুটোকে কি করব? সমাধান করব। তো সমাধানের জন্য যেহেতু দুটো ভেরিয়েবল আছে x আর y, তাহলে আমরা কি করব? চারটা মেথড আছে: অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক আর পরিবর্তন। চারটার মধ্যে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। আমরা বজ্রগুণন করব, ঠিক আছে? তো ফার্স্ট সমীকরণটা লিখি, 7x + 13y - 87 ইকুয়াল টু 0। সেকেন্ড সমীকরণটা তার নিচে লিখি, 5x এর নিচে x আর y এর নিচে y, কনস্ট্যান্টের নিচে কনস্ট্যান্ট, ঠিক আছে? অতএব দি x বাই লিখি ইকুয়াল টু y বাই ইকুয়াল টু 1 বাই, এভাবে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা হয়, ঠিক আছে? আচ্ছা, x বাই যখন করব তখন কি করব? এই 13 সাথে 7 মানে x যেখানে আছে x টাকে ঢেকে দেব, অবশিষ্ট যে পার্টটা দেখতে পাচ্ছি সেটাকে কোনাকুনি গুণ করতে লাগবে, মানে 13 সাথে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ মানে 13 সাথে কত গুণ হবে? 7, তাহলে 7 13 91, 13 × 7 91, ডাইরেক্ট লিখি 91, মাইনাস মাইনাস দিয়ে এরপরে কি হবে? এরপরে কার সাথে কে গুণ হবে? 87 × 8, -87 × -8 অ্যাকচুয়ালি, ঠিক আছে? -87 × -8 এরা গুণ হবে, চিহ্ন সহকারে নিতে হবে। যদি প্লাস থাকে তাহলে প্লাস, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস। -87 × -8 করলেও যা হয়, 8 × 87 করলেও তাই হয়। কত হয়? 8 × 696, তাই তো? -696, ওকে। y বাই একই রকম ভাবে মাইনাস, y এর ক্ষেত্রে কি হয়? একটা এক্সট্রা মাইনাস দিতে লাগে। y এর ক্ষেত্রে যেটা আমরা x এর ক্ষেত্রে করলাম, y এর ক্ষেত্রে সেম জিনিস করব, কিন্তু এক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা মাইনাস দিতে হবে, ঠিক আছে? মাইনাস তারপরে ব্র্যাকেট, দেন একই ক্যালকুলেশন। এটাকে ঢেকে দিলাম। প্রথমে কার সাথে কি গুণ হবে? +7 × +7 মানে হচ্ছে 49 হয়ে যাবে। তারপরে কার সাথে কি গুণ হবে? -87 × 5 বললি, তা -87 × 5 করলে কত হয়? 435, -435 মানে এটা হয়ে যাবে +435, ঠিক আছে? প্লাস কেন হলো বুঝতে পারছিস? কারণ দুটো মাইনাস আসছে, সেই জন্য প্লাস হয়ে যাচ্ছে। গেল 1/1 যখন করবো সেম টেকনিক, 7 আর -7 × -8 -56, ফার্স্ট এটা আসলো, তারপরে আবার -13 × 5 65, বা x/91 - 696 মানে কত হয়ে যাবে? 605 -605 ইকুয়াল টু y বাই, এখানে ঠিক একই রকম ভাবে এখানে অ্যাড হচ্ছে 4 7 মানে 8, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 4 484, ঠিক আছে? এটা ইকুয়াল টু 1 বাই কত হয়ে যাচ্ছে? 11 1 12 121, বা না, অতএব এতটুকুন আগে ভালো করে বুঝে নে বজ্রগুণন টেকনিক, ঠিক আছে? যদি আজকে আমাদের ক্যালকুলেটর অ্যালাউ দিত, হ্যাঁ তাহলে তো এই অঙ্কটা আমরা মানে আরো কম সময় করে নিতে পারতাম। হ্যাঁ পারতা, ঠিক আছে? ক্যালকুলেটর অ্যালাউড না, একটু সময় লাগবে। হ্যালো, ঠিক আছে, হয়ে গেছে। এক্স এর মান আর ওয়াই এর মান কি বেরিয়ে গেছে? তাহলে আমরা এক্স এর মান আর ওয়াই এর মানটা বের করি। এক্স এর মান কি করে বের হবে? দেখ, এক্স বাই -605 এটা ইকুয়াল টু -1/121, তার মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে -605 বাই -121। একই রকম ভাবে ওয়াই ইকুয়াল টু হবে -484 বাই -121, অর্থাৎ এক্স ইকুয়ালস টু, এখানে এটা কাটলো এটা 5 হয়, আর এখানে এটা কাটলো এটা মনে হয় 4 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 4। তার মানে ছেদবিন্দু স্থানাঙ্ক অতএব 1 নং, আমরা লিখবো 1 নং উপবৃত্ত কোন বিন্দুগামী? 5,4 বিন্দুগামী, ঠিক আছে? একটু আগেই বলা হলো যে যখনই একটা বক্র একটা বিন্দুগামী হবে তার মিনিংটা কি হয়? তার মিনিংটা হচ্ছে আমরা সমীকরণটার মধ্যে এক্স এর জায়গায় ভুজ,
বিন্দুটার ভুজ আর ওয়াই এর জায়গায় বিন্দুটার কোটি বসাতে পারি। তাহলে এখানে বিন্দুটার ভুজ হচ্ছে 5 আর কোটি হচ্ছে 4, মানে এক্স এর জায়গায় 4 বসাতে পারি, ওয়াই এর জায়গায় ভুল বললাম, এক্স এর জায়গায় 5 বসাতে পারি, ওয়াই এর জায়গায় 4 বসাতে পারি। তাহলে আমরা কি করব, 1 নং সমীকরণে এক্স এর জায়গায় 5 বসিয়ে দিব, ওয়াই এর জায়গায় 4 বসাবো। লিখবো হচ্ছে অতএব 1 নং সমীকরণে x equals to 5 এবং y equal to 4 বসিয়ে পাই। কত পাবো, x এর জায়গায় বসাতে হবে 5, মানে হয়ে যাবে 25, 25 বাই a স্কয়ার, প্লাস y এর জায়গায় বসাতে হবে 4, মানে 16, 16 বাই b স্কয়ার, এটা ইকুয়াল টু 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। হ্যাঁ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম, কারণ আপাতত এটাকে সমাধান করা যাবে না, আপাতত এই মুহূর্তে আমরা এটাকে সমাধান করতে পারছি না। হ্যাঁ, তবে এ আর বি দিয়ে একটা সমীকরণ শেষমেশ পাওয়া গেল, শুধু এ আর বি দিয়ে একটা সমীকরণ। আমার আরেকটা এ আর বি দিয়ে সমীকরণ চাই, তার জন্য কি ইউজ করব, আরেকটা যে হিন্ট কোশ্চেনে দেওয়া আছে সেটা কি, 2b স্কয়ার বাই নাভিলম্বের দৈর্ঘ্য। আবার 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 নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 32√2/5, বা নাভিলম্বের দৈর্ঘ্যের সূত্র 2b স্কয়ার বাই a, এটা ইকুয়াল টু 32√2/5, বা 2 আর 32 কাটা 16 হচ্ছে, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 16√2/5 ইন্টু a, বা 16√2a/5, 16 ইন্টু √2a/5। তাহলে বি স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম, বি স্কয়ারের মান হচ্ছে 16√2a/5। ঠিক আছে, এখন এই যে বি স্কয়ারের মানটা না, এই মানটাকে আমি নাম দিলাম ধরে নে 3 নম্বর সমীকরণ। এই যে সমীকরণ বা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা 3 নম্বর সম্পর্ক নাম দিচ্ছি। এই 3 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক, এই দুটো সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা a এর মানটা পেয়ে যাব। a এর মান পেয়ে গেলে b এর মান পেয়ে যাব। তো আমরা কি করব, লিখবো হচ্ছে এরকম এই কথাটা যে 3 নং সমীকরণকে 3 নং সমীকরণকে 3 নং সমীকরণকে 2 নং সমীকরণে ব্যবহার করে পাই। 2 নং সমীকরণে ব্যবহার করে পাই, পাবো হচ্ছে 25 বাই a স্কয়ার প্লাস 16 বাই b স্কয়ারের মানটা বসাতে হবে। আমি b স্কয়ার ইকুয়াল টু কি জানি, 16√2/a, 2 নং সমীকরণের মধ্যে এটা দেখা গেছে। তাহলে আমরা এই যে b স্কয়ার, এখানেও তো b স্কয়ার আছে, এই b স্কয়ারের জায়গায় এই পুরো জিনিসটা বসিয়ে দিতে পারি, 16√2a/5, এটা ইকুয়াল টু কত, 1, বা 16 আর 16 কেটে গেল, তাহলে 25 a স্কয়ার বাই a স্কয়ার প্লাস উপরে চলে গেল 5, নিচে পড়ে থাকলো a√2, এটা ইকুয়াল টু 1। এতটুকুনে কোনো ডাউট, এইটুকুনের মধ্যে কোনো ডাউট আছে, সব তো বোঝা যাচ্ছে তো। এখন আমাদের লসাগু করতে হবে, বলতে পারবি a স্কয়ার আর a√2 লসাগু কত হবে, √2 a স্কয়ার বা a স্কয়ার √2, বা এখানে হয়ে যাচ্ছে a স্কয়ার √2। আচ্ছা, উপরে কত হচ্ছে, 25 হচ্ছে, প্লাস 5a, ও সরি 25√2, তাই না, 25√2 হচ্ছে, ইয়েস, প্লাস 5a হচ্ছে, ঠিক বললাম, এটা ইকুয়াল টু 1। বা অন্য কোনো পদ্ধতি না, আমার যা মনে হচ্ছে মিডল টার্মের সাহায্যে অ্যান্সারটা আসবে। তাহলে a স্কয়ার √2, বা কারণ এখানে আমি যা দেখতে পাচ্ছি a স্কয়ার দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে, আর যদি আমরা মিডল টার্ম করতে না পারি তাহলে আমরা সি ধরা যাত্রা কাটিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে সবকিছুই হয় অলমোস্ট। ঠিক আছে, 25√2, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, জানিস মিডল টার্ম কি করে করে বলতে হবে, a স্কয়ারের যে সহগটা
হ্যাঁ। কিন্তু ওই সি যেটা থাকে হ্যাঁ। তারপর লসের উপরে এই পাঁচটা তার মানে আমাদেরকে ফার্স্টে হচ্ছে √2 আর সি যেটা আছে এ স্কয়ারের সহগ হচ্ছে মাইনাস 10 কম প্লাস 5 এর উপর আছে। দেখ তাহলে নিয়ম ভাবে কি হচ্ছে এখানে এক্স স্কয়ারের সহগ কত √2 আর এখানে কনস্ট্যান্ট কত 25 √2 25 √2 আর √2 কে গুণ করলে হয় 50 এটা বুঝতে পারছো ব্রো √2 ইনটু √2 ইনটু 25 √2 ইকুয়াল টু হয়ে যায় 50 আমাকে 50 এর দুটো উৎপাদক লাগবে যাদেরকে বিয়োগ করলে 5 আসে 50 এর দুটো উৎপাদক 50 এর দুটো উৎপাদক বল 10 আর 5 10 আর 5 এর বিয়োগফল 5 ব্যাস শেষ অঙ্ক বা √2 a স্কয়ার মাইনাস এটাকে লিখবো 10 মাইনাস 5 ইনটু a মাইনাস 25 √2 এটা ইকুয়াল টু 0 বা √2 a স্কয়ার মাইনাস 10a প্লাস 5a মাইনাস 25 √2 এটা ইকুয়াল টু 0 বা এই যে √2 a স্কয়ার আর 10a এখান থেকে কত কমন নিতে হবে জানিস তোরা এখান থেকে আমাদের কমন নিতে লাগবে √2 a বা a√2 লিখি a√2 ঠিক আছে কমন নিলে কত পড়া থাকে বলতে পারবি e মাইনাস 5 ভেরি গুড a মাইনাস 5 √2 হলো আর সেকেন্ড পার্টের থেকে কত কমন নিতে লাগবে এটা তো সবাই বলতে পারবে এখান থেকে কত কমন নিতে লাগবে 5 কমন নিলে a মাইনাস 5 √2 সুন্দর একটা অঙ্ক আমি পেয়ে গেলাম ক্লাস 10 এর জন্য ঠিক আছে ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ আছে ওই দ্বিঘাত সমীকরণের জন্য সুন্দর একটা দ্বিঘাত সমীকরণ অঙ্ক পেয়ে গেলাম এইটা হ্যাঁ এইটাকে সমাধান করো ঠিক আছে একটা অঙ্কের থেকে আরেকটা অঙ্ক বের হয়ে আসলো তো এখানে আমরা আমাদেরকে একদম ঠান্ডা মাথায় এটা ক্লাস 8 এও দেওয়া যায় এটা ক্লাস 10 এও দেওয়া যায় ঠিক আছে যে কোনো ক্লাসের জন্য এটা অ্যাপ্লিকেবল এই অঙ্কটা এইটার জন্য অ্যাপ্লিকেবল 10 এর জন্য অ্যাপ্লিকেবল কারণ 10 এও দ্বিঘাত সমীকরণ আছে দ্বিঘাত সমীকরণ বলতে মিডল টার্মের গল্প আর এইটা আছে শুধু মিডল টার্ম ওখানে দ্বিঘাত সমীকরণ না মানে এর মানটা বের করার জন্য বলা হবে না শুধুমাত্র উৎপাদকের বিশ্লেষণ ওটুকুন করতে হবে বা 9ও বলতে পারিস ঠিক আছে 8 9 10 যে কোনো ক্লাসের জন্য এই অঙ্কটা সুইটেবল আর তোদের ক্লাসের মধ্যে অলরেডি ইনক্লুডেড ঠিক আছে এটা দেখ অ্যাজ আ পার্ট আসলো উপবৃত্তের অঙ্কের পার্ট হচ্ছে দ্বিঘাত সমীকরণ ঠিক আছে ক্লিয়ার বা a মাইনাস 5 √2 এখানে a√2 প্লাস 5 এটা ইকুয়াল টু 0 হয়ে গেল অতএব a এর দুটো মান পাচ্ছি a ইকুয়াল টু 5 √2 বা এর আরেকটা মান হচ্ছে মাইনাস 5/√2 এর দুটো মান পেলাম একটা হচ্ছে 5 √2 আর একটা হচ্ছে মাইনাস 5/√2 এখন এ জিনিসটা কি এ হচ্ছে পরাক্ষেপ দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না এই জন্য আমরা a ইকুয়াল টু মাইনাস 5/√2 কে বাদ দিয়ে দিলাম ক্লিয়ার যেহেতু a হলো পরাক্ষের দৈর্ঘ্য তাই a ইকুয়াল টু 5√2 অতএব এর মান পেয়ে গেলাম আমার বি এর মানও লাগবে বি এর মান কত নম্বর সমীকরণ থেকে ইজিলি আসবে 3 নং সমীকরণ থেকে অতএব 3 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই কত পাবো বি স্কয়ার ইকুয়াল টু 16√2 ইন্টু 5√2 ডিভাইডেড বাই 5 বা বি স্কয়ার ইকুয়াল টু 5 6 30 5 লং 80 80 সাথে √2 গুণ √2 ইন্টু √2 মানে 2 গুণ 160 160 বাই 5 160 বাই 5 করলে কত হয় 3 5 15 আর 2 32 না বি স্কয়ার ইকুয়াল টু 32 অতএব উপবৃত্ত আমাদের কি এ আর বি এর মান চেয়েছে অতএব ও 5 কাটলে ঠিকই বলছিস আচ্ছা ঠিক আছে অতএব a ইকুয়াল টু তার মানে এখান থেকে আমাদের b এর মানটা লাগবে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 4√2 তাই না b ইকুয়াল টু 4√2 তাহলে a এর মান আমরা কত পেয়েছি 5√2 আর b এর মান পেলাম 4 এটা আমাদের ফাইনাল অ্যান্সার
নেক্সট তাহলে আমাদের কত নম্বর অঙ্ক হবে এরপরে? 6-2। ঠিক আছে, 6-2 নম্বর কোশ্চেন। নেক্সট, কি বলছে দেখ, কোশ্চেনটা একবার পড়ে নে তোরা, আমি গল্পটা বলছি। একটা উপবৃত্ত দেওয়া আছে, তার নাভি দুটা স্থানাঙ্ক দেওয়া আছে, ভালো কথা। অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। অর্ধ উপাক্ষ মানে বুঝিস কত? বি। অর্ধ উপাক্ষ মানে হচ্ছে বি। বি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে দেখতে পাচ্ছিস, ঠিক আছে। উপবৃত্তটা সমীকরণ চাওয়া আছে। একটা উপবৃত্তের দুটো নাভিরই স্থানাঙ্ক দেওয়া আছে এবং বি এর মানটা দেওয়া আছে। তো উপবৃত্তের সমীকরণের জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়? আলফা, বিটা, এ, বি। এই চারজনের মধ্যে থেকে শুধু বি এর মানটা দেওয়া আছে, এ এর মান দেওয়া নেই, আলফা বিটার মানও দেওয়া নেই। কিন্তু আমরা আলফা বিটার মান কিন্তু বের করতে পারি। কিভাবে পারি জানিস? দুটো নাভিরই স্থানাঙ্ক দেওয়া আছে না, দুটো নাভির স্থানাঙ্ক থেকে কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায়। কি করে বের করা যায়? আজকে অলরেডি অনেকবার করছি আমরা। কি করে আমরা দুটি নাভির স্থানাঙ্ক থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কি করে পাই? 2, y1 + y2, y2। মানে মধ্যবিন্দু সূত্রের সাহায্যে নাভি দুটোর মধ্যবিন্দুই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র পেয়ে যাচ্ছি। ওকে, ভেরি গুড। কিন্তু উপবৃত্তকে স্টাডি করতে হলে না শুধু কেন্দ্রকে পেলে হবে না, তোমাকে বুঝতে হবে ওর পরাক্ষটা কোন অক্ষের সমান্তরাল। তো এই যে উপবৃত্তটা, বলতে পারবি এই উপবৃত্তটা পরাক্ষ কোন অক্ষের সমান্তরাল হবে? আমি বলবো যে হ্যাঁ, বোঝা যাচ্ছে, কোশ্চেনের মধ্যে যা ডিটেলস দেওয়া আছে সেখান থেকে পরাক্ষ সম্পর্কে আইডিয়া করা যাচ্ছে। তোরা বলতে পারবি যে কিভাবে এবং কোন অক্ষের সমান্তরাল হবে? কি ওয়াই অক্ষ? তুই বলছিস ওয়াই অক্ষের সমান্তরাল বলছিস, কেন বলছিস? কেন্দ্র 0,3 আসলো, তাতে আচ্ছা দেখ, ওটা না, না ওটা ঠিক যুক্তি হলো না। ঠিক আছে, যুক্তিটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত যে এর নাভি দুটাকে স্টাডি কর। নাভি দুটার স্থানাঙ্ক দেখতে পাচ্ছিস কি কি দেওয়া আছে? 2,3 আর -2,3। তাহলে এদের কোনটা ভ্যারি করেছে, ভুজ না কোটি? ভুজ ভ্যারি করেছে না কোটি ভ্যারি করেছে? ভ্যারি কোনটা করেছে আর কোনটা স্থির আছে? কোটি স্থির আছে আর ভুজটা ভ্যারি করছে, তাই তো? কোটি স্থির মানে ওর হাইটটা স্থির। নাভি আমরা কি জানি কার উপর থাকে? পরাক্ষের উপর না উপাক্ষের উপর? পরাক্ষের উপর। তাহলে পরাক্ষের হাইটটা স্থির, ওটা ডান পাশ বা পাশে ভ্যারি করছে। তাহলে এখন তুই গেস কর যে এটা কিরকম স্ট্রেট লাইন হতে পারে। একটা স্ট্রেট লাইন যেটা ডান পাশ বা পাশে ভ্যারি করছে, ওর হাইটটা কোথার থেকে ফিক্স হয়ে আছে? হাইটটা ফিক্স হয়ে আছে মানে এক্স অক্ষ থেকে ওর হাইটটা ফিক্স হয়ে আছে। তো এক্স অক্ষ থেকে একটা ফিক্সড হাইটে আছে আর ডান পাশ বা পাশে ভ্যারি করছে। তাহলে কার সমান্তরাল হচ্ছে, এক্স না ওয়াই? হচ্ছে না? বুঝতে পারছিস না? এই দেখ, না না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। এই দেখ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ ড্র করে নিলাম, এটা হচ্ছে মূল বিন্দু। যে দুটো বিন্দু স্থানাঙ্ক বলেছে কি কি? একটা 2,3 মানে এখানে 2,3 আর -2,3 মানে এখানে। এরা দুইজন হচ্ছে নাভি। তাহলে এদের সংযোজক সরলরেখাটাই তো পরাক্ষ, তাই না? এদের যে সংযোগ সরল রেখা সেটাই তো পরাক্ষ হবে। এটা কার সমান্তরাল হয়ে যাচ্ছে? এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইভাবে আমরা গেস করতে পারি যে অ্যাকচুয়ালি উপবৃত্তটার অক্ষ কার সমান্তরাল হবে। তাহলে বুঝে গেলাম উপবৃত্তটার অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এবং এটাও বুঝলাম এর কেন্দ্রটা আলফা কমা বিটা বিন্দুতে। হলো? আলফা বিটার মানও পেয়ে যাচ্ছি। তাহলে দেখ, আলফা বিটা এ বি চারটা রাশির আগে আমাদের চারটার মধ্যে আমরা তিনটার মান এখন পেয়ে গেলাম, একটাই খালি মিসিং, এ। এটা খালি মিসিং। বি উপাক্ষের দৈর্ঘ্য, কিন্তু অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য মানে বি এর মান দেওয়া আছে, উপাক্ষের দৈর্ঘ্যটা আমাদের লাগবে, এর মানটা আমাদের লাগবে। তো দেখ এর মানটার জন্য আমরা কি করবো দেখ। হ্যাঁ,
আমার নাভির স্থানাঙ্কের দরকার দরকার নেই, দেখ আমি তোকে শিখাচ্ছি কি করে। আমরা উৎকেন্দ্রতা জানি, আমাদের দুটো নাভির স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা এটা শিখেছি যে স্থানাঙ্ক আর সমীকরণ উপবৃত্তের সাথে সাথে পাল্টায়, কিন্তু একটা জিনিস পাল্টায় না, সেটা কি? দৈর্ঘ্য। নাভিলম্ব না, শুধু দৈর্ঘ্যগুলো, যত দৈর্ঘ্য আর দূরত্বগুলো আছে তারা অপরিবর্তিত থাকে, কিন্তু স্থানাঙ্ক আর সমীকরণগুলো উপবৃত্তের সমীকরণ চেঞ্জ হওয়ার সাথে সাথে বা অধিবৃত্তের সমীকরণ চেঞ্জ হওয়ার সাথে, মধ্যে কথা সমীকরণের সাথে সাথে, ঠিক আছে, পাল্টাতে থাকে স্থানাঙ্ক আর সমীকরণগুলো। ঠিক আছে, এটা পাল্টাতে পারে কিন্তু দূরত্ব পাল্টায় না, দৈর্ঘ্য পাল্টায় না। তার মানে নাভি দুইটা যখন দেওয়া আছে, নাভি দুইটা দূরত্ব বের করতে পারবো না। আর নাভি দুইটার দূরত্বের সূত্র আছে, সূত্রটা কি ছিল? দুটি নাভির দূরত্বের সূত্র, দুটি নাভির দূরত্বের সূত্র। উপবৃত্তের দুটো নাভি হয়, তাদের দূরত্বের সূত্র কি হয় বলা ছিল? উপবৃত্তের স্যার কি বলবো এটাকে এগুলো যোগ করে দিলে না না স্যার বিয়েটাই হবে কোনটাই হবে। তুই তো ওটা দূরত্বের সূত্র দিয়ে বলছিস, আমি বলছি নাভি দুটার দূরত্বের সূত্র ছিল। উপবৃত্ত চ্যাপ্টারের মধ্যে নাভি দুটো দূরত্বের সূত্র বলা হয়েছে অলরেডি, না নিয়ামক দুটো সূত্রও বলা হয়েছে, নিয়ামক দুটার মধ্যবর্তী দূরত্ব তারও সূত্র বলা হয়। সেই সূত্রগুলো কি কি ছিল? নাভি দুটার মধ্যবর্তী দূরত্ব ছিল কি ছিল অব্র? 2AE। 2AE এটা ছিল নাভি দুটার মধ্যবর্তী দূরত্ব। একই রকম ভাবে নিয়ামক দুটার মধ্যবর্তী দূরত্ব কি ছিল? ওটা ছিল 2A/E। নাভি দুটার মধ্যবর্তী দূরত্ব হয় 2AE, আর নিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্ব হয় 2A/E। ক্লিয়ার? যদি লেখা না থাকে, যদি মনে না থাকে, তখন নোট ডাউন করে নে। ঠিক আছে, যেটা মনে থাকবে না ওটা নোট ডাউন করে নে। তাহলে এই অঙ্কটার জন্য আমাদের যেটা প্রয়োজন হচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে উপবৃত্তের উপবৃত্তের নাভি দুটির দূরত্ব, নাভি দুটির দূরত্ব সেটা হচ্ছে 2AE, আর উপবৃত্তের নিয়ামক দুটির দূরত্ব সেটা হয় 2A/E। ঠিক আছে, নাভি দুটার দূরত্বর সূত্র আছে 2AE, হলো? এখন তাহলে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আগে আমরা না এই আলফা বিটা, আমরা প্রথমত সমীকরণটা লিখি, কেন লিখবো ওটা বলে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে আলফা বিটা এ বি, এই চারজনের ভ্যালুগুলো আমাদের লিখতে লাগবে, ঠিক আছে? সর্বপ্রথমত লিখি এই কথাটা, যুক্তিটা দিতে হবে যে কেন আমরা লিখছি এই সমীকরণ, ওই সমীকরণটাকে কেন লিখছি সেটা কারণটাকে লিখতে হবে। ওই সমীকরণটা নেওয়ার কারণ কি? নাভি দুটা, নাভি দুটার স্থানাঙ্ক লিখবো আগে, এবং বলবো এই নাভি দুটোর স্থানাঙ্ক থেকে স্পষ্ট যে পরাক্ষ কার সমান্তরাল হচ্ছে? এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, তাই না? চল লিখি। এটা কত নম্বর অঙ্ক? 6-এর 2 নম্বর অঙ্ক। প্রদত্ত যে উপবৃত্তটির নাভি দুটির স্থানাঙ্ক, নাভি দুটির স্থানাঙ্ক কত কত বলা আছে? 2,3 এবং -2,3। স্পষ্টতই লিখবো হচ্ছে স্পষ্টতই যে উপবৃত্তটির পরাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। হয়ে গেল? এক্স অক্ষের সমান্তরাল। উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এই দুইটার মধ্যবিন্দু 0,3, এটা দিকে দিতে হবে 2 - 3/2, 2 - 2/2 আর 3 + 3/2, এটা ইকুয়াল টু 0,3। লিখবো যে আরো প্রদত্ত যে
উপবৃত্তটির কি অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে না, অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য, অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য, উপাক্ষের দৈর্ঘ্য সেটা কত বলা আছে, √5 একক। এখন তাহলে আমরা ধরতে পারবো সমীকরণটাকে, ধরি উপবৃত্তটির সমীকরণ, উপবৃত্তটির সমীকরণ, হ্যাঁ এর মানটা পরে, ঠিক আছে, এর মানটা পরে, আগে উপবৃত্তটার সমীকরণ লিখে নিই। উপবৃত্তের সমীকরণে এ আসবে, তারপরেই তো এর মানটা বের করবো, তাই না? উপবৃত্তটির সমীকরণ কি করবো, এক্স মাইনাস আলফা, আলফা হচ্ছে আমাদের 0, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে √5 তার স্কোয়ার, এটা ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার স্কোয়ার বাই 5, এটা ইকুয়াল টু 1। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই। উৎকেন্দ্রতা দেওয়া আছে না 1 নং উপবৃত্তের, উৎকেন্দ্রতা ব্র্যাকেটে ই কত দেওয়া আছে, কত দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা দেওয়া নেই, উৎকেন্দ্রতা দেওয়া নেই, তাহলে আমরা কি করে বের করব মানটা, পারবো, দরকার নেই, দরকার নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক, স্কয়ার করে দেবো, ঠিকই ঠিক, বুঝতে পারছি, ঠিক। তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে ডাইরেক্ট লিখবো, অতএব নাভি দুটির দূরত্ব, নাভি দুটির দূরত্ব, দূরত্ব সেটা হচ্ছে দূরত্বের সূত্র, সেটা হচ্ছে √2 - 2 + 2 হোল স্কয়ার। শর্টকাট আছে, শর্টকাটটা যদি মনে না থাকে তাহলে এই যে এটা লং কাট, ঠিক আছে, বা 2ae, এটা ইকুয়ালস টু, এখানে ভ্যালু দেখ কত হয়ে যাচ্ছে, 2 2 4, 4 হয়ে যাচ্ছে, কমা ব্র্যাকেট লিখতে হবে, যেখানে, যেখানে ই হলো উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা বলতে উপবৃত্তটার উৎকেন্দ্রতা, যেখানে ই হলো উৎকেন্দ্রতা, এখানে 2 আর 4 কাটলো, 2 হলো, বা ae ইকুয়ালস টু 2, অতএব a স্কয়ার ই স্কয়ার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আমরা a স্কয়ার ই স্কয়ারের মানে জানি, a স্কয়ার ই স্কয়ার ইকুয়াল টু কত হয়, কত হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে a স্কয়ার মাইনাস b, b এর b স্কয়ারের মান, b স্কয়ারের মান হচ্ছে 5, এটা ইকুয়ালস টু 4। a স্কয়ার মান পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে কি চেয়েছে, উপবৃত্তটার সমীকরণ, সমীকরণটা হল লিখব, অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ x স্কয়ার বাই 9 প্লাস y মাইনাস 3 তার স্কয়ার বাই 5, এটা কেমন লাগলো?